আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম ডাক্তারের পক্ষ থেকে আপনাদের কাছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা প্রথমবারের মতো আমাদেরকে দেখছেন তাদের জন্য বলছি, আপনারা দেখছেন আস্ক ডাক্তারও। আমরা আসলে ডাক্তারও প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে থাকি নানা অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারদেরকে নিয়ে সাম্প্রতিককালের নানা ধরনের হেলথ টপিক নিয়ে আলোচনা করতে। একটাই উদ্দেশ্য, আমাদের এই প্রোগ্রামগুলো থেকে আপনি যাতে নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্য পেতে পারেন এবং প্রয়োজনের সময় সঠিক সিদ্ধান্তগুলো নিতে পারেন। আজকে এরকমই আরেকটা টপিক যেটা আসলে বলার অপেক্ষা রাখে না, করোনা, সেটা নিয়ে আলোচনা করার জন্য আমি চলে এসেছি এবং আমার সাথে আছেন ডক্টর সায়েদ হোসেন। উনি একজন ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ এবং ডক্টরের চিফ কনসালটেন্ট হিসেবে উনি কাজ করছেন। উনি আজকে আসলে উনি ফ্রন্ট লাইনে থেকে অনেক কোভিড পেশেন্টকে দেখছেন এবং ওনার এই পুরো বছরে কোভিড পেশেন্ট ট্রিট করার এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করবেন, প্লাস নানা ধরনের প্রশ্নের উত্তর দিবেন। তো চলুন আমরা দেরি না করে সরাসরি আলোচনায় চলে যাই। প্রথমেই ডক্টর সায়েদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনার মূল্যবান সময়ের জন্য। আপনি কেমন আছেন সেটা বলুন আমাদেরকে। জি, ভালো আছি আসলে। বর্তমান যে প্যান্ডেমিক, সেখানে আসলে আমাদের ভালো থাকার যে অভিজ্ঞতাটা আগে যেরকম ছিল, এখন যদিও সেটা নেই, তবুও ভালো আছি। সেটাই, আমাদের সবারই লাইফ অ্যাজ উই নো ইট অনেক চেঞ্জ হয়ে গেছে, লাইফস্টাইল, লাইফ, ভালো খারাপ মিলিয়ে আমরা এই খারাপ খবর শুনছি, তাও তার মধ্যে চলে যাচ্ছি। এটাই আসলে একটা নতুন বাস্তবতা হয়ে গেছে। তো আসলে রাইট। আমি প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা রাখবো সেটা হচ্ছে, আমরা অনেকদিন ধরে শুনছিলাম একটা সেকেন্ড ওয়েভের কথা। তো আসলে এখন কারেন্ট সিচুয়েশনটা কি, আপনারা যেটা ফ্রন্টলাইন থেকে দেখছেন, সেকেন্ড ওয়েভ কি আসলে চলে এসছে, বা অ্যাকচুয়ালি সিচুয়েশনটা কি, আপনি যদি একটু আমাদের জানাতেন। এখন আসলে আম, আমরা যতটুকু জানি যে 2019-এর ডিসেম্বরে চীনের উহানে কিন্তু প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়। সেখান থেকে কিন্তু অলরেডি দেখতে দেখতে 1 বছর মতো হয়ে গেল। আজকে প্রায় 26শে ডিসেম্বর। তো অলরেডি কিন্তু 1 বছর হয়ে গেছে করোনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তা এখন আসলে বাংলাদেশে যে এখন একটা মানে ওয়েদার চেঞ্জ হয়েছে, শীতকাল চলছে। তো মাঝখানে কিন্তু আমাদের করোনার সংক্রমণটা অনেকটা কমে গিয়েছিল। বিভিন্ন হসপিটালে দেখেছি যে আহ, রোগীর সংক্রমণের হার কমে যাচ্ছে, রোগীদের হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা কমে যাচ্ছে, সংক্রমণের ঝুঁকিও কম। ইভেন গেছে যে যাদের সংক্রমিত হচ্ছে কিন্তু মৃত্যুর সংখ্যাটা অনেকই কম। কিন্তু রিসেন্টলি এই ওয়েদার চেঞ্জের কারণে বর্তমানে যে বাংলাদেশে এখন শীতকাল চলছে, এই শীতের যে ওয়েদার চেঞ্জ হয়েছে, সেই সাথে কিন্তু সংক্রমণের ঝুঁকিটা আরো বেড়েছে এবং সংখ্যাও বাড়ছে। এবং আমরা আবার দেখছি যে গত 6 মাসে, গত 3 মাসে রেকর্ড পরিমাণ মৃত্যু কিন্তু এখন পার ডে 45% ডেথ কিন্তু এখন বর্তমানে হচ্ছে। সুতরাং এখন বলা যায় যে একটা সেকেন্ড ওয়েভের এখন একটা ওয়েভ এখন বাংলাদেশে সেকেন্ড ওয়েভ বা সেকেন্ড অ্যাটাক হিসেবে এখন কিন্তু যাচ্ছে। আমরা একটা ঝুঁকিপূর্ণ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই সময়টা আসলে এমনিতেই কিন্তু শ্বাসকষ্ট বা শ্বাস যাদের হাঁপানি, অ্যাজমা, সিওপিডি, এই ধরনের রোগ অসুখ বিসুখ যাদের আগে থেকে রয়েছে, তাদের কিন্তু সংক্রমণের ঝুঁকিটা আরো বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে করোনা আক্রান্ত হলে পরে যে শ্বাসকষ্টের যে সমস্যাটা শুরু হয়, প্রচন্ড কাশি হয়। এবং এই ধরনের রোগী কিন্তু বয়স্করা বেশি আক্রান্ত হয়ে থাকে। তো এখন কিন্তু আবার যারা এক্সট্রিম এজে আছে, যারা 50, 60, এবং যাদের আগে থেকে যারা কোমরবিড ছিল, যাদের আগে থেকে অ্যাজমা, সিওপিডি এই ধরনের অসুখগুলি ছিল, বা পালমোনারি টিবি ছিল, তাদের কিন্তু সহজেই আক্রান্ত হচ্ছে। এবং সেকেন্ড ওয়েভে যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে সেকেন্ড ওয়েভের সময় দেখছি যাদের একবার আক্রান্ত হয়ে যাচ্ছে এরা, এতে কিন্তু একদম মানে সংক্রমণের আহ, পরেই মৃত্যুর নাম্বারটা বেশি হচ্ছে। প্রথম ওয়েভে কিন্তু আসলে মানুষের হয়তো ইমিউনিটি অত ভালো মোটামুটিটা ছিল, বা এখন কিন্তু সেটা আর যারা বয়স্ক তারা কিন্তু সেটা কন্টিনিউ করতে পারছে না, তারা করোনার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। তো বাংলাদেশে এখন আসলে একটা বলাই চলে যে সেকেন্ড ওয়েভের দের মধ্যে আমরা যাচ্ছি। সুতরাং এই সময়টা আসলে আমাদের প্রচন্ড সচেতন হতে হবে। আহ, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, প্রথম দিকে আমরা করোনা ভাইরাস নিয়ে যে আমরা সোশ্যাল ডিস্টেন্সিং, প্রোটেক্টিভ ওয়্যার্স,
মানুষের মধ্যে যে ধরনের সচেতনতাটা ছিল, যে ধরনের এগুলি প্র্যাকটিস করার যে টেন্ডেন্সি ছিল, সেটা কিন্তু এখন সেকেন্ড ওয়েভের ক্ষেত্রে কিন্তু সেটা আমরা দেখছি না। বরঞ্চ এখন অনেকটাই আমরা ওপেনলি এখন আমরা গ্যাদারিং করছি, গেট টুগেদার হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখন কিন্তু আসলে বাংলাদেশে একটা ট্র্যাডিশনালি ওয়েডিং সিজন চলছে। তো ওয়েডিং এও কিন্তু আমাদের ওয়েডিং গুলোও কিন্তু আমাদের এখন বন্ধ নেই। হ্যাঁ, একটা আগে কিন্তু প্রথম দিকে যখন এই ধরনের করোনা সংক্রমণ শুরু হয়েছিল ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে, তখন কিন্তু অনেক কমিউনিটি সেন্টারে কিন্তু অনেক বিয়ে শাদীর ব্যাপারে কিন্তু পুলিশ গিয়ে পর্যন্ত তাদেরকে মানে প্রোগ্রামটা ক্লোজ করতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন এই সেকেন্ড ওয়েভে কিন্তু আসলে আমরা অনেকটা ডোন্ট কেয়ার ভাবে চলছি, লাইফ গোজ অন নর্মালি। তো এই কারণে আসলে আমাদের সাধারণ যারা রোগী আছে তাদেরও একটু সচেতন হতে হবে, কারণ আহ আমরা একটু ওয়েট করা উচিত আসলে আমাদের সবকিছুর ক্ষেত্রে। জীবন হয়তো নর্মাল হয়ে যাবে একটু সময়, ফর দ্য টাইম বিং, হয়তো 2-3 মান্থস পরে এভরিথিং উইল বি ওকে। কারণ আমরা জানি যে আম, একটা গুড নিউজ অলরেডি সারা পৃথিবীতেই আমরা পেয়েছি যে বায়োগ্লোব, বায়োনটেক, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, এই ধরনের যে ভ্যাকসিন কোম্পানিজ গুলি, তারা কিন্তু অলরেডি ভ্যাকসিন একটা দীর্ঘ সময় ট্রায়ালের পরে এখন কিন্তু অলরেডি মানুষ ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে করোনার এগেনস্টে। তো এই এই সময়টা যদি আমরা বাংলাদেশে দেখেন, বাংলাদেশ কিন্তু তৃতীয় বিশ্বের একটা খুবই আনডেভেলপড কান্ট্রি, আমরা যদিও ডেভেলপিং কান্ট্রি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ধরে সয়ে ওয়েট করে হওয়া উচিত, কারণ আমাদের ভ্যাকসিনেটেড হতেও আমাদের কত সময় লাগবে, আমাদের দেশে শেষ পর্যন্ত কবে ভ্যাকসিন আসবে আমরা কিন্তু জানি না। আমাদের মনে হয় যে সাধারণ মানুষকে একটু বোঝা উচিত, এই ধরনের গ্যাদারিং গুলি থেকে অ্যাভয়েড করা উচিত। তো এটা নিয়ে বলছিলাম আর কি। তো এই সংক্রমণ এটা এখন বলাই চলে বাংলাদেশের সেকেন্ড ওয়েভ যাচ্ছে। না, আপনি আসলে এটা খুব সত্যি কথা বলেছেন। আমরা সবাই আসলে মানে অ্যাকসেপ্ট করে নিয়েছি এমন একটা ব্যাপার, এবং ভয়টা চলে গিয়েছে। এটা খুবই সত্যি কথা। রাস্তাঘাটে হ্যাঁ, এখন আসলে আমাদের করোনায় করোনা আমাদের জীবন যাপনের সাথেই অতিবাহিত হচ্ছে আর কি। সেটাই, সেটাই। বাট আসলে ব্যাপারটা কি, মাঝখানে যখন সংক্রমণটা কমে গিয়েছিল, মৃত্যুর হারটা কমে গিয়েছিল, তখন আসলে আস্তে আস্তে মানুষের ভয়টা কেটে গিয়েছে। কিন্তু এখন আসলে হঠাৎ করে ভয় থেকে। ইনক্রিজটা বেশ সিগনিফিকেন্ট হয়েছে। সো এটা নিয়ে আসলে আমরা এই হ্যাঁ, কারণে হ্যাঁ, কথা বলছি, কারণ আম, এটা কিন্তু সবাই এক্সপেক্ট করছিল যে শীতে একটু বাড়তে পারে, সেকেন্ড ওয়েভ আসতে পারে। এখন ইউরোপিয়ান হ্যাঁ, হ্যাঁ। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে হয়তো অনেক সিগনিফিকেন্টলি ওদের নাম্বারস গুলো অনেক হাই, বাট আমাদের দেশে কিন্তু স্টিল বাড়ছে। আমি কম্পেয়ার করলে হয়তো ওদের মতো না, বাট আমাদের আপনি কিন্তু বাড়ছে। আম, আপনি আপনি হয়তো জেনে থাকবেন যে এখন আসলে সেকেন্ড ওয়েভে যেটা হয়, সেকেন্ড ওয়েভে কিন্তু ফার্স্টের দিকে ইউরোপের দিকে যদি তাকাই, ফ্রান্স ফ্রান্সে কিন্তু আপনার প্রথম দিকে ফার্স্ট ওয়েভের ক্ষেত্রে তেমন মৃত্যুর সংখ্যাটা খুবই কম ছিল, কিন্তু সেকেন্ড ওয়েভে কিন্তু মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। আমেরিকাতে কিন্তু ফার্স্ট ওয়েভে মৃত্যুর সংখ্যা কম ছিল, সেকেন্ড ওয়েভে কিন্তু অনেক বেড়েছে, মাল্টিপ্লিকেশন হয়েছে নাম্বারিং এর ক্ষেত্রে। ইউরোপের ক্ষেত্রে ইতালির ক্ষেত্রে, প্রত্যেকটা দেশের ক্ষেত্রে যদি আমরা স্ট্যাটিস্টিক্স করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে সেকেন্ড ওয়েভে নাম্বার অফ ডেথ মাল্টিপ্লাই বহু গুণে বেড়ে গিয়েছিল। ইভেন বাংলাদেশে কিন্তু আমরা এখনো বলছি যে মৃত্যুর সংখ্যা আমি যতটুকু জানি 7,500-এর মতো হয়েছে। আহ হয়তো 5 লাখস এর মতো এখন টোটাল সংক্রমণের সংখ্যা হয়েছে, 4.5 লাখ প্লাস। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা তো আমাদের জন্য একটা মানে মন্দের ভালো। যদিও আমরা চাই না কেউ সংক্রমিত হোক, কিন্তু যেহেতু একটা প্যান্ডেমিকের মধ্যে আসলে কিছু করার নেই, তবুও কিন্তু আমাদের বাংলাদেশ একটা অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো একটা পজিশনে আমরা রয়েছি। তো সেই ভালো থাকাটা যেন আরো আহ, ভালো হয়, সেই জন্য কিন্তু মানুষকে সচেতন হতে হবে। স্টিল এখন পর্যন্ত আমরা দেখছি যে আমরা মাস্ক ব্যবহার করতে সচেতন নই, আমরা রেস্টুরেন্টে গ্যাদারিং করছি, আমরা কক্সবাজার, এখন আমরা বাংলাদেশে সবাই কিন্তু দুটা কথা বললাম যে ফ্যামিলি প্রোগ্রাম বা ফেস্টিভ ফেস্টিভ একটা সিজন যায় শীতকালে যেটা, সেখানে কিন্তু আমরা কক্সবাজারে ট্যুর করছি, ফ্রেন্ডসরা মিলে ট্যুর করছি, আমাদের কোনো কনফারেন্স হচ্ছে, কোনো কমিটির মিটিং হচ্ছে। তো আসলে একটা মুক্ত অর্থনীতিতে কিন্তু আসলে কেউ কাউকে বাধা দেওয়ার কিছু নেই। এটা কিন্তু শুধু যে বাংলাদেশে হচ্ছে তা কিন্তু নয়। এরকম এখন সেকেন্ড ওয়েভে আমরা করোনার ভয়কে থোড়াই কেয়ার করছি,
এটা সারা পৃথিবীতেই। হ্যাঁ, সারা পৃথিবীতেই কিন্তু এই ব্যাপারগুলিতে অনেকটা রিলাক্টেন্ট চলে এসছে মানুষের মাঝে। অ্যাকচুয়ালি মানুষও তো আসলে ধৈর্য হারা হয়ে গেছে। কতদিন এরকম মাস্ক পরে থাকবে, বা কতদিন ডিস্টেন্স মেনটেন করে থাকবে, ফ্রেন্ডসদের সাথে মিট করবে না, স্কুল কলেজ বন্ধ। এই ব্যাপারগুলিতে আসলে মানুষও একটা ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তো সেই ব্যাপারগুলো থেকে আসলে কিন্তু আর মানুষ যেহেতু খুব স্বাধীন চেতা, তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলিতে খুব স্ট্রিক্ট মেনে নিতে পারছে না। তো তবুও আমি বলবো অ্যাটলিস্ট আমাদের দেশে যেহেতু পৃথিবীর অন্যান্য অনেক দেশের তুলনায় যেহেতু আমরা একটা ভালো পজিশনেই আছি করোনা সংক্রমণ এবং মৃত্যুর হারের থেকে। ইভেন আমাদের পাশের দেশে দেখেন, আমাদের পাশের দেশের ভারতের দিকে যদি তাকাই, সেখানে কিন্তু আমাদের সমসাময়িক সময়েই আমরা যেমন প্রথম আক্রান্ত ছিল আমাদের ফেব্রুয়ারির দিকে, হ্যাঁ, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা প্রথম আইডেন্টিফাই হলো যে বাংলাদেশে করোনা আক্রান্ত ব্যক্তি আছে। তো সেক্ষেত্রে কিন্তু সেম টাইমে কিন্তু ভারতেও আক্রান্ত হয়েছে, অথচ দেখেন অলরেডি 1.5 লাখ মানুষ ভারতে মারা গিয়েছে। সেক্ষেত্রে আমরা 7,500, যদিও প্রত্যেকটা মানুষই আমাদের জন্য অনেক মূল্যবান, তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা মারা গিয়েছেন, যদিও সংখ্যাটা অন্যান্য গ্লোবালি খুবই কম, কিন্তু আমরা কিন্তু সেই হিসাবে অনেকটাই অসচেতন ছিলাম শুরু থেকে আমাদের অনেকটা অসচেতনতা এবং অনেক অব্যবস্থাপনার মধ্য দিয়েও আমরা গিয়েছি। তবুও আমি মনে করব যে বাংলাদেশ সরকার আমাদের যথেষ্ট আমাদের লিমিটেশন ছিল, আমাদের মেডিসিনের, আমাদের হসপিটালের, আমাদের ডক্টরের সংকট ছিল। এইরকম একটা নতুন রোগ, এরকম একটা মহামারীকে মানে আক্রমণ থেকে আমাদের প্রিভেন্ট করার জন্য আইডিসিআর বলেন, আইসিডিডিআরবি বলেন, যত হসপিটাল ছিল, যত বিশেষজ্ঞ ডক্টর ছিল, সবাই মিলে যেভাবে আমরা করোনার বিরুদ্ধে ফাইট করেছি শুরুর দিকে, স্টিল এখনো করে যাচ্ছে ফ্রন্ট লাইনার যারা ছিল, যারা ডক্টর, যারা এখনো কাজ করছে, যারা সাংবাদিক, যারা ইনফরমেশন নিচ্ছে, যারা পুলিশ, যারা আমরা দেখেছি প্রথম দিকে লকডাউনে পুলিশদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা প্রফেশন থেকে কিন্তু সবাই তাদের হায়েস্ট কাজটা করেছে, যে কারণে কিন্তু আমাদের সংক্রমণের হারটা, এবং সবচেয়ে বড় কথা হলো আল্লাহর একটা রহমত ছিল আমাদের দেশের প্রতি, সবকিছু মিলে কিন্তু আমরা একটা এরকম মহামারী থেকে আমরা যথেষ্ট পরিমাণে একটা স্ট্রং পজিশনে আছি। ইভেন এরকম একটা মহামারী সিচুয়েশনে গ্লোবালি যদি তাকাই, সেক্ষেত্রে যেখানে সারা দেশের বড় বড় কর্পোরেট কোম্পানিজ গুলি, জেসি পেনি বলেন, যারা বলেন, যত ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিজ গুলি, আইটি বলেন, মার্চেন্ডাইজ, গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ, সব কোম্পানিগুলি কিন্তু প্রথম দিকে বন্ধ হয়ে গেছে। অনেক ব্রাঞ্চ, পৃথিবীর অনেক ব্রাঞ্চ তারা বন্ধ করে দিয়েছিল, অর্থনৈতিক একটা মহামারীতে তারাও ছিল। সেক্ষেত্রে বাংলাদেশে কিন্তু জাস্ট উইদিন 2 or 3 মান্থস এর মধ্যে কিন্তু আমাদের অর্থনৈতিক সংকট থেকে মানে একটা বলবো এটা মানে মুক্ত অর্থনীতির মধ্যে আমরা ঢুকতে গিয়েছিলাম। প্রথম দিকে যে অচল অবস্থা ছিল সেটা কিন্তু এখন আর নেই। তো এরকম একটা অবশ্যই এটা আল্লাহর ব্লেসিংস আমি মনে করি। তো সর্বশক্তিমান আল্লাহর কাছে আমাদের এটা আমাদের কৃতজ্ঞতা অবশ্যই শুকরিয়া জানাতেই হবে, যেহেতু আমরা এত গরিব, আমাদের এত পোর লিমিটেশনস, এত পোর কান্ট্রি, তবুও কিন্তু আমরা, ইভেন আমাদের সবকিছু কিন্তু সাথে ভারতের তুলনা হয়। আমাদের স্যানিটেশন বলেন, আমাদের স্বাস্থ্য বলেন, আমাদের ইন্ডাস্ট্রিজ বলেন, ক্রিকেট বলেন, সিনেমা বলেন, বিনোদন বলেন, সবকিছুর সাথে কিন্তু আমাদের ভারতের সাথে একটা অলিখিত ভাবে কম্পিটিশন হয়। সেক্ষেত্রে কিন্তু করোনার যদিও আমি একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করেন, আমি মনে করি যে বাংলাদেশ অনেক ভালো একটা অবস্থানে থেকে এই করোনা মহামারীকে প্রতিরোধ করতে পারছে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আর কিছুদিন ওয়েট করো, আর কিছুদিন ওয়েট করি আমরা, আর একটু ধৈর্য ধরি। করোনা থেকে আমরা অবশ্যই একটা সুন্দর পৃথিবীর হয়তো ভেরি সুন আমরা দেখতে পাবো। তো এতটুকুই আমার বলা থাকবে যে সাধারণ মানুষকে, এখন সবকিছু তো সরকারের পক্ষে করা সম্ভব নয় যদি আমরা নিজেরা সচেতন না হয়ে থাকি, তাই না? তো এই সময়টা আসলে আমাদের একটু ধৈর্যশীল হতে হবে। আপনি খুব চমৎকার কয়েকটি কথা বলেছেন। আসলে এটা সত্যি, ধৈর্যের বাঁধ অনেকেরই ভেঙে গেছে এবং মানুষ আসলে ক্লান্ত হয়ে পড়েছে, বাচ্চারা বাসায় হুম থেকে হুম। অস্থির হয়ে গেছে। সো এগুলো সব ঠিক আছে, Alright. we all face that। আমাদের প্রত্যেকেরই লাইফের ছন্দপতন যেটাকে বলে, অনেকভাবেই ছন্দপতন ধন্যবাদ। হয়েছে।
কিন্তু হুম আসলে হুম কারেন্ট সিচুয়েশনটা যেহেতু একটু আবার একটা ওয়ার্নিং সাইন দিচ্ছে যে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে এবং বাংলাদেশেও একটু ঊর্ধ্বগতির দিকে, আমরা অনেক ধৈর্য হুম হুম। ধরে করেছি, আর একটু যদি ধৈর্য ধরি মেবি শীতকাল ধৈর্য ধরে। আবার হয়তো ব্যাক করবে, নর্মাল সিচুয়েশনটা আর একটু বেটার হবে। মানে খুব অল্প হ্যাঁ হ্যাঁ, সময়ের ব্যাপার কিন্তু। সো আপনি খুব অবশ্যই। ভালোভাবেই রিচ আউট করেছেন, আমাদের যারা দেখছেন তাদের জন্য আমিও একই কথা বলবো যে আমরা একটু আবার সাবধান হওয়ার হয়তো সময় এসছে, যে আমরা কিছুদিন আবার একটু সতর্ক হয়ে, বেশি কিছু না, একটা মাস্ক পরা, একটু সোশ্যাল ডিস্টেন্সিং, লাইফ উইল গো অন, বাট মেনটেন করা। নিজের কাজ নিজের যতটুকু করার আছে ততটুকু করে আমরা হয়তো জিনিসটাকে আবার স্লো করে দিতে পারি। এখন কিন্তু আপনি জানেন যে কানাডাতে, আমি যতটুকু জানি কানাডাতে লকডাউন আবার শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেখানে ইউরোপের দেশগুলিতে আবার সেকেন্ড ওয়েভের আবার তাদের লকডাউন হয়ে যাচ্ছে, অনেক অনেক মানুষ মৃত্যু হচ্ছে, প্রায় 15 লাখ প্লাস, অলরেডি 15 লাখ প্লাস মানুষ কিন্তু অলরেডি মারা গেছেন। তো এরকম একটা নাম্বার যখন আমরা প্রতিদিন শুনছি, তখন আসলে কিন্তু বের হওয়ার পরে আমরা আর কিছু মনে রাখছি না। আমরা সেই শপিং মলে যাচ্ছি, আমরা সেই রেস্টুরেন্টে যাচ্ছি, গ্যাদারিং করছি। তো আমি যেহেতু এখন শীতকাল, তো আমি আবার সেকেন্ড ওয়েভও চলছে, আমি জাস্ট ছোট করে কিছু করোনার উপসর্গগুলি আমি আবার আমার সাধারণ দর্শক যারা আছেন, যারা রোগী আছেন, তাদেরকে আমি একটু, যাদের উপকার যেন হয় সেই জন্য আমি কিছু করোনার সংক্রমণগুলি নিয়ে, উপসর্গগুলি নিয়ে একটু কথা বলবো। তো আমি বলি, করোনা ভাইরাস হচ্ছে একটা রাইনো ভাইরাস, যেটা আম, শ্বাসনালীর মাধ্যমে শরীরে ঢোকে। এটা 2 থেকে 14 দিনের মধ্যে সংক্রমণের পরে উপসর্গগুলি দেখা যেতে পারে। তো এই ইনকিউবেশনের পিরিয়ডের মধ্যে যে ধরনের উপসর্গগুলি হয়, সাধারণত মৃদু জ্বর হয় বা তীব্র জ্বরও হতে পারে, তারপরে কাশি হতে পারে, হ্যাঁ, শ্বাসকষ্ট হতে পারে, আম, শরীর দুর্বলতা, অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দা, বমি বমি ভাব বা বমি হতে পারে, তীব্র বমি হতে পারে, চোখের মধ্যে এক ধরনের রক্ত জমাট বা সাবকনজাংটিভাল হেমোরেজ হতে পারে, দুর্বলতা লাগতে পারে, অবসাদ, বিষণ্ণতা, এই সমস্ত লাগতে পারে। ইভেন আপনার পাতলা লুজ মোশন, পাতলা পায়খানা বা লুজ মোশন, সেটাও হতে পারে। সিভিয়ার লুজ মোশন হতে পারে, সিভিয়ার ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, এই ধরনের সংক্রমণ দিয়ে সাধারণত করোনা ভাইরাসের উপসর্গগুলি বাংলাদেশে দেখা যাচ্ছে এবং সারা পৃথিবীতে সেম উপসর্গগুলি এসছে। এই উপসর্গগুলি হলে সাধারণত আমরা খুব একটা কেয়ার করি না। অনেক রোগীরা সাধারণত ইভেন খুসখুস কাশি হতে পারে। তো এই উপসর্গগুলি সাধারণত সাধারণ রোগীরা, আমরা যেটা মনে করি, বলে, যেটা প্র্যাকটিসে আমরা দেখি, রোগীরা এসে বলে যে আম, আহ, ঠান্ডা লেগেছে। হ্যাঁ, এটাই তারা বলে। তো এই ঠান্ডা লাগাটাই আমি এখন মনে করি যে ঠান্ডা, এখন যারই ঠান্ডা লাগে তারই হচ্ছে, তীব্র জ্বরও থাকে সাথে, অনেকের নাও থাকতে পারে। তো এই ঠান্ডা লাগাটাই হচ্ছে এখন করোনা ভাইরাসের সংক্রমণ, সহজ কথায় বলতে গেলে। যারারই এখন ঠান্ডা লাগছে, ঠান্ডা আবার অনেক কারণে লাগতে পারে, সেটা হচ্ছে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম, ফ্লু ভাইরাস দিয়েও হতে পারে ঠান্ডা। তবে যেহেতু এখন করোনা মহামারী চলছে, সুতরাং এখন আর ইনফ্লুয়েঞ্জার অত শক্তি নেই করোনাকে বাদ দিয়ে আপনাকে সংক্রমণ করা। সুতরাং এখনকার যাদেরই কমন ঠান্ডা লাগছে, বুঝতে হবে একটা করোনা সংক্রমণের মধ্য দিয়ে হয়তো যেতে পারে, যদিও পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে। আচ্ছা, এই সময়টা আসলে কি করতে হবে? করোনা সংক্রমণ হলে পরে এই যে মৃদু উপসর্গগুলি বললাম, এটা আসলে 3 ভাগে উপসর্গগুলি ভাগ করা হয়েছে করোনার সংক্রমণ উপসর্গগুলিকে। এটা বলা যেতে পারে বাংলায় মৃদু, মৃদু বা তীব্র, এরকম ভাবে। ইংলিশে যেটাকে এভাবে ডিসক্রাইব করা হয়েছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো মাইল্ড সিমটম যেগুলি বললাম, যে এই যে হালকা জ্বর হবে, তীব্র জ্বর হবে, ফুসফুসে কাশি হবে, পাতলা পায়খানা হবে, তীব্র ক্ষুধা-মন্দা হতে পারে, দুর্বলতা, প্রচন্ড উইকনেস, বমি ভাব, এ সমস্ত। তো এখন যখন আবার দেখা যাবে যে মডারেট, মডারেট যখন হবে তখন কিন্তু তীব্র শ্বাসকষ্ট হবে। হ্যাঁ, শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। তো শ্বাসকষ্ট হলে সাধারণত কাদের হবে শ্বাসকষ্টটা? যাদের হচ্ছে নিউমোনিয়ার মতো ডেভেলপ করবে, করোনা ভাইরাস গিয়ে নিউমোনিয়ার মতো ডেভেলপ করবে। এখন নিউমোনিয়া হলে কিভাবে বুঝবে? তাদের কিন্তু আবার তীব্র জ্বর থাকবে। হ্যাঁ, তীব্র জ্বর থাকবে সাথে নিউমোনিয়া। ওই নিউমোনিয়া হলে লাংসে এক ধরনের ফিচার্স পাওয়া যাবে।
এখন সাধারণত আমরা দেখি যে বুকের চেস্ট এক্সরে করেই সাধারণত অনেক বলা যায় যে পালমোনারি ইনফ্লামেটরি লিশন পাওয়া যায়। তবে এটা করোনা দিয়ে এই পালমোনারি ইনফ্লামেশন হয়েছে কিনা বোঝা যায় না চেস্ট এক্সরে করে, ওই ফাইন্ডিংসটা দিয়ে বোঝা যায় না অ্যাকচুয়ালি প্রপারলি। তো সেক্ষেত্রে আমাদের বলা হয় যে এইচআর সিটি স্ক্যান করতে বলে। হাই রেজলিউশন সিটি চেস্ট, চেস্টের একটা সিটি স্ক্যান করলে পরে এটা করোনা ভাইরাস দিয়ে কি এই ধরনের নিউমোনিয়া হয়েছে কিনা সেটাকে ডেসক্রাইব করা যায়। কারণ আমি একটু করে বলছি আগে টেস্ট গুলি কি কি হয়, দেন আমি বলছি যে করোনা টেস্টের কথা তো একটা আছেই, আরটিপিসিআর টেস্ট সেটা তো একটা আছেই, কারণ সেটা কিন্তু আবার অনেকের নেগেটিভ থাকে। অনেকের নেগেটিভ থাকার পরেও দেখা যায় ওই পেশেন্টটা পজিটিভ। সেটা কিভাবে ধরা পড়লো? সিটি স্ক্যান করে ধরা পড়েছে বা তার ব্লাড টেস্ট করে ধরা পড়েছে। তো এই জন্য আমি স্পেসিফিক টেস্টে আগে বলছি, যেটা হচ্ছে এইচআর সিটি টেস্ট। তো এইচআর সিটি টেস্টে এখানে দেখেন এটা একটা রোগীর করোনা পেশেন্ট যার কিনা আরটিপিসিআর টেস্টটা নেগেটিভ ছিল, দুবার নেগেটিভ ছিল, কিন্তু এইচআরসিটি করে ডক্টর বলেছে এটা হচ্ছে করোনার নিউমোনিয়া। তো সেখানে মাল্টিফোকাল, মানে এই যে দেখেন কালো কালো যে দাগ, এর মধ্যে যে সাদা সাদা শ্যাডো গুলি আছে, সহজ করে বাংলা যেটা বলা যায়, এই শ্যাডো গুলি দেখেন পেরিফেরালি আছে বাইরের দিকে, এবং মাল্টিফোকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পটে। তো এরকম নিউমোনিয়াটা হয় মাল্টিফোকাল, পেরিফেরাল, আর হচ্ছে এই ধরনের নিউমোনিয়া হয়, এবং বাই লোবার, মানে দুইটা লাংসের দুইটা পোর্শনেই এফেক্ট করে। তো এখানে এখন আমরা বলবো যে এটা গেল হচ্ছে আপনার এইচআরসিটি টেস্ট, এটা ডেসক্রিপশনটা আমি দিয়ে দিলাম। এখন আমি আরো কিছু টেস্ট করাবো রোগীকে, ঠিক আছে? ব্লাড টেস্ট। আমি দেখেন এপিটিটি, অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, তারপর আমরা করব প্রথম বিন টাইম, ঠিক আছে? তারপর আমরা করব ডি ডাইমার, দেন আমরা করব কমপ্লিট ব্লাড কাউন্ট, ফেরিটিন, সেরাম ফেরিটিন করব। আমি আসলে অ্যাকচুয়ালি একটা রোগীর ডেসক্রিপশনটাই পুরোটা বলতে চাচ্ছিলাম। দেন সিআরপি, তাহলে কি কি টেস্ট করব? সিবিসি, সিআরপি, সেরাম ফেরিটিন, ডি ডাইমার, পিটি, এপিটিটি, এইচআরসিটি চেস্ট, অর বা চেস্ট এক্সরে করে যদি হয় তো হলো, না হলে এইচআরসিটি চেস্ট স্পেসিফিক। আর হচ্ছে করোনা ভাইরাস টেস্ট বা আরটিপিসিআর। হ্যাঁ হ্যাঁ, যেটা বাংলাদেশে আমি মনে করি বাংলাদেশ সরকার খুব খুব মানে খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে এই টেস্টের ব্যবস্থাপনাটা করেছে। এত এক্সপেন্সিভ একটা টেস্ট আমাদের মতো একটা গরিব দেশে, আমাদের মতো একটা আনডেভেলপড কান্ট্রিতে এত সুন্দরভাবে সবাইকে সুন্দরভাবে করতে পারছে রোগীরা, এটা কিন্তু একটা খুব মাইল ফলক, একটা মাইলস্টোন আমি মনে করি। এরকম একটা এত মহামারী যেখানে দুনিয়ার বাঘা বাঘা দেশ, দুনিয়া ইউরোপের মতো আমেরিকার মতো দেশ যেখানে ডাউন করেছে, সেখানে কিন্তু বাংলাদেশ সরকার খুব সুন্দরভাবে, যদিও কিছু অব্যবস্থাপনা থাকে, এটা সারা পৃথিবীতেই সব দেশেই থাকে। আমি কিন্তু এক রোগীকে জানি যে কিনা আমেরিকাতে গিয়েও হসপিটালে যেয়ে এরকম মৃদু উপসর্গ নিয়ে ডক্টরকে দেখিয়েছিল। সামহাউ সে আমার রিলেটিভস হয়। তো প্রথম, এবং শি ইজ ইয়াং লেডি, অনলি 35 ইয়ার্স ওল্ড। তো সে যখন ওখানে ভিজিট করে, তো ডক্টর তাকে নর্মাল মেডিকেশন দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। বাসায় পাঠানোর পরে পেশেন্ট কিন্তু শ্বাসকষ্ট হয়ে পেশেন্ট পরে হসপিটালে যখন যায়, তখন কিন্তু তাকে সিট দিতে পারেনি। হ্যাঁ, পেশেন্ট ইভেন তার করোনা টেস্টও করা হয়নি। যেদিন শ্বাসকষ্ট নিয়ে হসপিটালাইজ হয়েছে সেদিন টেস্ট করা হয়েছে, এবং মারা যাওয়ার পরে বুঝতে পেরেছে পেশেন্ট করোনা পজিটিভ ছিল। তো এই যে এরকম ইনসিডেন্স, এরকম কেস হিস্ট্রি কিন্তু বাংলাদেশেও আছে। তো এটা কিন্তু একটা মানে বলবো একটা নতুন মহামারী, নতুন একটা রোগ এরকম হলে এগুলি খুব ভেরি কমন, এগুলি খুব ফ্রিকোয়েন্ট। এই নেতিবাচক ব্যাপারগুলি আমরা অব্যবস্থাপনা, এই আমাদের লিমিটেশনস এসব নিয়ে কথা না বলে আমাদের যেগুলি আছে দক্ষ, যতটুকু যা আছে সেটা নিয়ে আমাদেরকে এটার অ্যাকশনে যেতে হবে। দেন আমি বলছিলাম ব্লাড টেস্টের কথা। এই ব্লাড দেন আরটিপিসিআর টেস্ট। আরটিপিসিআর টেস্ট তো আমরা জানি সবাই কিভাবে করে। একটা নেজাল বা ওরোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিয়ে একটা পিসি পলিমার চেইন রিঅ্যাকশন, একটা মেশিন আছে, সেখানে বসিয়ে দেখা হয় এটা পজিটিভ বা নেগেটিভ। তো এই টেস্ট গুলি করলে পরে একটা রোগী বাসায় থেকে কিন্তু এই টেস্ট গুলি করতে পারে, ব্লাড টেস্ট, আরটিপিসিআর।
যদি কোনো রোগীর সংক্রমণের এই ধরনের উপসর্গগুলি থাকে, সে কিন্তু বাসায় বসেই আমরা যেটা বলি হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কারণ আমরা জানি এটা তীব্র সংক্রমিত একটা অসুখ, সবাইকে সংক্রমণ করে ফেলতে পারে একবার কারো হলে। তো সেক্ষেত্রে 2 থেকে 14 দিন এর মধ্যে রোগীকে হোম কোয়ারেন্টাইন করতে হবে। তো এই সময়টাই তা সে মডারেট নাকি সিভিয়ার সেই এটা বোঝার জন্য টেস্ট গুলি করা প্রয়োজন। অনেকে আমরা মনে করি না, আমরা হালকা ঠান্ডা জ্বর এটা নিয়ে টেস্ট করতে হবে না, কিন্তু যদিও করোনা টেস্ট যদিও পসিবল না হয়, আমি মনে করি একটা ব্লাড টেস্ট বা একটা সিম্পল একটা সেরাম ফেরিটিন বা সিআরপি সিবিসি এই 2-1টা টেস্ট করলে কি আমরা আমরা বুঝে ফেলতে পারবো। আর একটা ইনস্ট্রুমেন্টের কথা আমি বলে দিতে চাই, এটা হচ্ছে পালস অক্সিমিটার। এই পালস অক্সিমিটারটা যদি আমরা এই ধরনের যাদের উপসর্গ রয়েছে তারা যদি বাসায় রাখি, এটা ভেরি একটা সহজ একটা ইকুইপমেন্ট টু আইডেন্টিফাই দা অক্সিজেন স্যাচুরেশন, হ্যাঁ, এবং পালস রেট। আমরা জানি যে অনেকেরই জ্বর, যার যখনই একটা কোনো ইনফেকশন শরীরে ঢোকে তখন কিন্তু আমাদের হার্ট রেট বেড়ে যেতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে, জ্বরের ক্ষেত্রে হয়। তো এই যে দেখেন এখানে খুব সুন্দরভাবে আমার স্যাচুরেশন দেখাচ্ছে, অক্সিজেন স্যাচুরেশন 98, আমার পালস রেট হচ্ছে 85। এটা খুব ভালো একটা কোম্পানির, ভালো একটা মানে ইলেকট্রনিক বিদেশি কোম্পানি থেকে যদি প্রোভাইড করা যায়, জার্মান বা ওরা তো টেকনোলজি করে সলভ থাকে, এই ধরনের কোম্পানিগুলি কিন্তু ভালো। এটা যদি আপনার রিডিংটা ভুল দেয় তাহলে কিন্তু রোগীকে মিসলিড করতে পারে। বাজারে কিন্তু অনেক ধরনের পালস অক্সিমিটার রয়েছে। আমি মনে করি সেক্ষেত্রে একটু টাকা বেশি দিয়ে ভালো একটা কোম্পানির পালস অক্সিমিটার যদি কিনে রাখে, তাহলে রোগী নিজেই নিজেকে অ্যাসেস করতে পারবে যে আমি আমি যদি 98-99 থাকে আমার স্যাচুরেশন, তার মানে আমার অক্সিজেনের মাত্রা শরীরে ভালো আছে, আমার আমার উপসর্গ যাই থাকুক না কেন আমি ভালো আছি। হ্যাঁ, এখন যদি দেখা যায় না আমার উপসর্গ, আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমার বুকে চাপ চাপ লাগছে, আমার জ্বর কমছে না, আমার স্যাচুরেশন কমে যাচ্ছে 95, 94, 93, যখনই 94 এর নিচে চলে যাবে তখনই আমাকে সিক করতে হবে হসপিটাল অ্যাডমিশনের জন্য বা ডক্টরের কনসালটেশনের জন্য। আর এইভাবে তো আমাদের অনেক অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে। আমরা জানি বাংলাদেশে অনলাইন হেলথ বা ডিজিটাল হেলথে কিন্তু একটা রেভলিউশন হয়েছে করোনা মহামারীতে। এই সময় কিন্তু আমরা ঘরে বসেই কোনো হসপিটালে না যেয়ে এই উপসর্গগুলি নিয়ে ছোট 2টা ইকুইপমেন্ট বা এই পালস অক্সিমিটার, আরেকটা আমি বলবো এই যে এটা হচ্ছে একটা রেসপিরেটর মিটার, হ্যাঁ, বা স্পাইরোমিটার, এটা দিয়ে যদি আমরা বাসায় বসে এই 2টা জিনিস রাখি তাহলে কিন্তু আমরা রোগীকে এই হোম কোয়ারেন্টাইনের মধ্যে মোটামুটি একটা আহ ভালো স্টেজে নিতে পারবো। সে যদি নিজেকে অ্যাসেস করতে পারে যে না আমার স্যাচুরেশন কমে যাচ্ছে, আমাকে এখন হসপিটালাইজ হতে হবে, তাহলে আমাদের কিন্তু হসপিটালের বার্ডেনটাও কমে যাবে। কারণ সব রোগী যদি হসপিটালে গিয়ে ভর্তি হয়ে থাকে তাহলে তো হসপিটালও সিট ম্যানেজ করতে পারবে না। একটা রিসোর্সের ব্যাপার থাকে, একটা ইনফেকশনের সোর্স থাকে। তো এই ব্যাপারটা আমাদের রোগীদেরকে মেনটেন করতে হবে। এখন আসি, গেল এই 2 থেকে 14 দিন যে হোম কোয়ারেন্টাইন, এখানে আমি একটু ছোট করে বলি এই এই হোম কোয়ারেন্টাইন রোগী কি করবে। 14 দিনে আসলে ঘরে বসে থাকা খুবই বিপজ্জনক একটা সময়। যারা আমরা করোনা আক্রান্ত হয়েছি, যারা ফ্রন্ট লাইনার, যারা সাংবাদিক, যারা পুলিশ, অনেকেই কিন্তু করোনা আক্রান্ত হয়েছে। ডক্টর, অনেক ডক্টর মারা গিয়েছে, তাদের বিধি আত্মার প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। তারা দেশের জন্য শহীদ হয়েছেন। তো আমি মনে করি যে এই ব্যাপারগুলি আসলে রোগীদের জানা উচিত যে একজন রোগী কিন্তু অনেক মানুষকে সংক্রমিত করে দেয়। সুতরাং ঘরে থেকে নিজের অ্যাসেসমেন্টটা নিজে করতে হবে, যখনই স্টেজ ডাউন হয়ে যাবে তখন হসপিটালাইজ হতে হবে। কিন্তু এই সময়টা আসলে ঘরে বসে থাকা খুব বিরক্তিকর। তো এই সময় আসলে কি করবে, এই সময় আসলে তারা পুষ্টিকর খাবার খাবে, তারা স্পিরিচুয়াল থিং করতে পারে, যে যে ধর্মের তারা সেই ধর্মের প্রার্থনা করবে। যদি মুসলমান হয়ে থাকে তারা নামাজ পড়বে, আল্লাহর কাছে দোয়া চাইবে যেন তারা এই মহামারী থেকে আমাদেরকে উদ্ধার করা হয়, আমাদেরকে যেন বিপদ মুক্ত রাখা হয়। এরকম ধর্মীয় রিলিজিয়াস কাজ করেও সময়টা কাটানো যেতে পারে। বন্ধুদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবে, ইন্টারনেটে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ব্যাপারগুলি দেখবে, জীবন ধর্মী কিছু ভিডিওস গুলি দেখতে পারে। তো এইভাবে কিন্তু এই 14 দিন সময় যেতে পারে। দেন তারা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের সাথে একটা ভিডিও কলের মাধ্যমে আবার ফোনে কথা বলে সময় কাটাবে। কিন্তু আমরা সেটাও দেখি যে আমাদের রোগীদের পক্ষে সেটাও সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় 3-4 দিন মেনটেন করে দেন আবার হচ্ছে নর্মাল লাইফে তারা চলে যায়। ইভেন
কোনো একটা কমপ্লেক্সে যদি তারা থাকে, তারা কিন্তু সংক্রমণ হওয়ার পরে নিচেই হাঁটাহাঁটি শুরু করে দেয়। হ্যাঁ, এরকম হয়। তো এটা কিছু রোগীর আবার সাইকোলজিক্যালও থাকে যে আমি আক্রান্ত হয়েছি, আমার মাধ্যমে কয়েকজন ছড়াক, এই ধরনের নেতিবাচক মেন্টালিটির রোগীও অনেকে থাকে। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলি থেকে কিন্তু সরে আসতে হবে আমাদের। হ্যাঁ, তো এই ব্যাপারগুলি যখনই বেশি হবে সোসাইটিতে, তখন কিন্তু সংক্রমণের হার বেড়ে যাবে। আরেকটা ব্যাপার থাকে যে আমি পজিটিভ হয়েছি, এটা যদি আমি আমার বন্ধুদেরকে জানাই বা আমার নেইবারসদেরকে জানাই, তাহলে তারা আমাকে এক ঘরে করে রাখবে, তারা আমাকে বাজেভাবে দেখবে। এটা কিন্তু একটা সোশ্যাল ট্যাবু। এই ধরনের একটা সংক্রমণের রোগ নিয়ে এটা কিন্তু সব ক্ষেত্রেই, যখনই কোনো অসুখ মানুষকে আক্রান্ত করে, তখন তাকে অন্যভাবে দেখা হয়। এটা সোশ্যাল একটা কুসংস্কার বলা চলে। আমরা জানি যে করোনার মধ্যে অনেক গুজব ছড়িয়েছিল। হ্যাঁ, সেটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অনেককে সচেতন করার চেষ্টা করেছি। তো স্টিল এটা এখনো আছে। অনেকে মনে করে যে করোনা বলে পজিটিভ হয়েছে, এটা শুনলে আমার বন্ধুরা আমাকে আমাকে গল্প করতে নিবে না, আমার সাথে গ্যাদারিং, আমার সাথে গেট টুগেদারে যাবে না, বা কলিগরা আমার সাথে ডিস্টেন্স মেনটেন করবে, এই জন্য কেউ কিন্তু বলতে চায় না। কিন্তু আমি মনে করি দেশের জন্য, মানুষের অন্যদের ভালোর জন্য, নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য সবাইকে নিজের পজিশনটা জানানো উচিত, আমি করোনা পজিটিভ আর নেগেটিভ। হ্যাঁ, ইভেন অনেকে বলে না না ঠান্ডা লেগেছে, হালকা ঠান্ডা লেগেছে। হ্যাঁ, যদিও তার টেস্ট পজিটিভ, কিন্তু সে এটা হাইড করে যায়। হ্যাঁ, বলে যে না আমার আমি সবকিছু নর্মাল। আসলে কিন্তু আম, এটা স্বীকার করার মধ্যে কোনো দোষ নেই। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের সোশ্যাল ট্যাবু। এই ট্যাবু থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তো এই হোম কোয়ারেন্টাইন পিরিয়ডটা একটা সুন্দর আহ মানুষের একটা সম্প্রীতির মাধ্যমে আমরা এই হোম কোয়ারেন্টাইন শেষ করতে পারি। আচ্ছা, এখন আমরা আহ, বলবো যে হোম কোয়ারেন্টাইনে যাদের দেখা গিয়েছিল যে লাংসে কনসলিডেশন বা নিউমোনিয়া দেখা গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পালস অক্সিমিটার এবং হচ্ছে স্পাইরোমিটার, হ্যাঁ, এটা কিন্তু মোটামুটি কয়েকদিন বা 1 মাস পর্যন্ত এটা মেনটেন করতে হবে। এখানে একটা ব্রিদিং এক্সারসাইজ আমরা জানি যে যখন নিউমোনিয়া মডারেট মডারেট কেসে যখন নিউমোনিয়া হবে, তখন কিন্তু লাংসে অক্সিজেন স্যাচুরেশন কমে যাবে। তো ম্যাক্সিমাম রোগী হয়তো ভালো হয়ে যাবে, কিন্তু অক্সিজেন স্যাচুরেশন যদিও কমে যায় বা লাংস দুর্বল হয়ে যাবে, কিন্তু হসপিটালাইজ হয়তো হতে হচ্ছে না, বা অক্সিজেনও লাগছে না। যাদের হসপিটালাইজ হবে তাদের তো অক্সিজেন লাগতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যাদের লাগে না, তারা কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা কন্টিনিউ করবে, এবং যাদের অক্সিজেন লাগে তাদেরও করতে হবে পরবর্তীতে। তো ব্রিদিং এক্সারসাইজ এটা হচ্ছে যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে, মানে একটা ফু দিয়ে প্রেস করে এখানে আহ এটা তুলে ধরে রাখতে হবে যতক্ষণ পারা যায়, একদম 10 সেকেন্ড, কেউ 5 সেকেন্ড, যেটা ধরে রাখতে পারে। এটা 600 সিসি মেন করে, এটা 900 সিসি, এটা 1200 সিসি মেনটেন। বোঝা যায় যে এতে লাংসের ক্যাপাসিটি ভালো আছে। এটা কিন্তু খুবই কম দাম, মাত্র 275 টাকা। কিন্তু এটা আমি মনে করি একটা জীবন রক্ষাকারী ডিভাইস। ইভেন এই পালস অক্সিমিটারটাও খুবই রিজনেবল প্রাইস, এটা হয়তো 4000 টাকার মতো। এটাও আমি মনে করি এটা খুবই একটা কম দাম, লিস্ট তার উপকারিতার দিক থেকে। সে যে ডিরেকশন দিতে পারে, সেক্ষেত্রে এটার দাম খুবই নগণ্য। তো এই ছোটখাটো এই দুটা ডিভাইস রেখে, আর রোগী যদি করোনা সংক্রান্ত কোনো বিষয়ে একটা একটু নলেজ থাকে, পরিবারের একজনকে যদি করোনা সংক্রান্ত বিষয়ে একজন যদি লিস্ট কিছু জানে, তাহলে আমি মনে করি সে পুরো পরিবারকেই, ইভেন পুরো সমাজকেই একটা ভালো জ্ঞান দিতে পারে করোনা নিয়ে, তাদের ভালো করোনা প্রতিরোধে ভালো কাজ করতে পারে। আচ্ছা, এখন শুনি আমরা যে করোনা সংক্রমণ তো হলো, একটা বাজে সময়ের মধ্যে দিয়ে আমরা গেলাম। তো বিভিন্ন দেশের বিজ্ঞানীরা, সারা পৃথিবীর বিজ্ঞানীরা বিভিন্ন ভাবে বিভিন্ন টেকনোলজির মাধ্যমে, ইভেন বাংলাদেশে আম, সুখবর হচ্ছে বাংলাদেশেরও আমরা ফার্স্ট ট্রায়ালে আমরা ভ্যাকসিন কিন্তু সাকসেসফুলি আমাদের ইয়ে হয়েছিল। আহ, আমি বাংলাদেশের বিজ্ঞানীরাও কিন্তু কাজ করছে। একটু ইন্টারফেয়ার করতে পারি ভ্যাকসিনের জি, আলোচনায় যাওয়ার আগে। আমি জাস্ট একটু, যারা জি, ভিউয়ার যারা দেখছেন তাদের জন্য একটু কয়েকটা জিনিস একটু সামারাইজ করতে চাবো আমি। যে আপনি সিমটমের কথা জি, ফার্স্টে যেটা বলেছেন, যে খুব জি, কমন কিছু সিমটম আমাদের থাকছে, আহ, সেটা যখন মাইল্ড থাকছে আমরা হয়তো অতটা বদার করছি না, বাট আপনি যে জি মডারেট না, সিভিয়ার সিমটমের কথা বললেন,
মানে অনেক সময় দেখা যায় যে মাইল্ড থেকে মডারেটে যেতে টাইম লাগছে না, হঠাৎ করে ডিটোরেট করছে। সেই ক্ষেত্রে আপনি রাইট, রাইট। যেটা বললেন যে একটা পালস অক্সিমিটারের কথাটা, এটা আসলে আমি খুব রিসেন্টলি, মানে আমি রিসেন্টলি আমার রিলেটিভ একজন এরকম, উনি মারা গিয়েছেন, উনি বয়সী ছিলেন, যিনি কমপ্লিটলি ডিফারেন্ট একটা কারণে ডাক্তার দেখাতে গিয়ে সিটি স্ক্যান করতে গিয়ে ওনার ধরা পড়েছে যে করোনা। মানে সিটি স্ক্যান করার জন্য একটা প্রি রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে করোনার টেস্টটা করতে হবে, এবং টেস্টে পজিটিভ এসেছিল। উনি টেস্টে পজিটিভ নিয়েও এমন কোনো সিমটম ছিল না দেখে বাসায় ফেরত গিয়ে 2 দিনের মাথায় সিভিয়ার ব্রিদিং ডিফিকাল্টি নিয়ে হসপিটালে ভর্তি হলেন, এবং আর একদিন উনি পারলেন সার্ভাইভ করতে, তারপরে আসলে আর উনি পারলেন না। তো আসলে এখানে আমি বলবো যে আমরা এই জিনিসটা একটু মেনশন করা দরকার, যারা দেখছেন বা শুনছেন এটা, যে খুব ফাস্ট কিন্তু এই মাইল্ড থেকে মডারেটটা কিন্তু ফাস্ট হয়, অনেক কেস এরকম হয়। এনি টাইম, এনি টাইম, হ্যাঁ, ইভেন ইরেসপেক্টিভ অফ এজ। আপনার যদি কোনো কমরবিডিটি নাও থাকে, আপনার যদি ইয়াং হয়, আমি অনেক ইয়াং পেশেন্ট পেয়েছি, ইভেন আমার কলিগ যারা আছে অনেক ইয়াং, তো তাদেরও নিউমোনিয়া হয়ে গেছে। চিন্তা করেন, আমরা আমরা শুরুতে জেনেছিলাম যে করোনা শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের হয়, পরে আমাদের সেই ভুল ভেঙেছিল, সবাই করোনা আক্রান্ত হতে পারে। এখন আমরা আমরা একটা ধারণা করেছিলাম যে করোনা শুধু বয়স্ক ব্যক্তিরা মারা যাবে, সেই ধারণা ভেঙেছে। এখন আসলে করোনা নিয়ে সবকিছু আনপ্রেডিক্টেবল, কেউ কিছু বলতে পারে না। আপনি যেটা বলছিলেন যে মাইল্ড মাইল্ড মাইল্ড, হঠাৎ করে মডারেট হয়ে যেতে, হঠাৎ করে সিভিয়ার হয়ে যেতে পারে, এবং এক্স্যাক্টলি তাই হয়। তো সুতরাং আমার ঠান্ডা লেগেছে, আমার তেমন কোনো উপসর্গ নাই, আমি ভালো আছি, এটা বলার কোনো স্কোপ নাই। যখনই ওয়েদার আপনি জানছেন যে আপনি করোনা পজিটিভ, করোনা সংক্রমণের ঝুঁকিগুলি রয়েছে, করোনার উপসর্গ আপনার কোনো না কোনো একটা রয়েছে, আপনার আমাদের রোগী হিসেবে এটা সচেতন হতে হবে, অ্যাড্রেস করতে হবে। যে কোনো ডক্টর বা যে কোনো করোনা সংক্রান্ত যারা ফ্যামিলিতে যারা অনেকেই এই ধরনের হেলথ নলেজ থাকলেই কিন্তু করোনাকে প্রিভেন্ট করা যায়। যেমন ধরুন আপনি আপনার যে রিলেটিভ করোনা সংক্রমণ নিয়ে গিয়েছিল অ্যাটলিস্ট হসপিটালে, অ্যাটলিস্ট সে তো গিয়েছিল, অনেকে তো সে ভালো ছিল যেহেতু তার সিমটম না গেলেও চলতো, জাস্ট একটা চেক আপের জন্য গিয়েছিল। তো এরকম ভাবে কিন্তু অনেক রোগী আসে যে কোনো সমস্যা নাই, অ্যাসিমটোমেটিক, হ্যাঁ করোনা সংক্রমিত কিন্তু অ্যাসিমটোমেটিক, কোনো সিমটম নাই, কিন্তু সেই রোগী কিন্তু সবাইকে ছড়িয়ে দিচ্ছে। তার ঘরের বয়স্ক বাবা মা রয়েছে, তাকেও ছড়িয়ে দিচ্ছে, কারণ তার কোনো সিমটম নেই, সে কেয়ারলেস। হ্যাঁ, তো যখনই এরকম একটা মহামারীর মধ্য দিয়ে যায়, তখন তো আসলে কার মাধ্যমে এত ট্রেসিং করা সম্ভব হয় না, কিভাবে আক্রান্ত হলো। একটা পরিবারে বয়স্ক লোক থাকে কিন্তু সে তো কখনো ঘরের বাইরে যায় না, হ্যাঁ, কিন্তু সেও তো আক্রান্ত হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় প্রত্যেকটা লেভেল থেকে সবাইকে সচেতন হতে হবে। তো আর এই মাইল্ড মডারেট, আমি তো সিভিয়ার কেস নিয়ে কথাই বলিনি। সিভিয়ার কেসে কিন্তু আসলে হসপিটালাইজ হতে হয়। তো সেক্ষেত্রে আসলে দেখা যায় তাদের লাইফ সাপোর্টের প্রয়োজন হয়, তাদের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের প্রয়োজন হয়, ক্রিটিক্যাল মেডিসিন আইসিইউ স্পেশালিস্টরা সেটা ডিল করে। তো সেই স্টেজটা তো আমরা সবাই জানি খুবই ভয়ঙ্কর হয় আসলে, মৃত্যুই হয়তো শেষ পরিণাম, এরকম একটা ব্যাপার। আবার অনেকে হয়তো সেখান থেকে সার্ভাইভ করে আসে, সেটা আম, হয়তো যারা বাজে স্টেজে চলে যায় সেখান থেকে হয়তো সার্ভাইভ করা সম্ভব হয়ে ওঠে না। তো আসলে লাইফ সাপোর্টে গেলে তো এমনিতেই আমাদের নর্মালি তো আমাদের যখন এই ধরনের মেকানিক্যাল ভেন্টিলেশনের রোগী যায় তখন তো এমনিতেই আমাদের ভয় থাকে যে এই রোগী আসলে ব্যাক করবে কিনা। সেখানে করোনা ভাইরাস তার শ্বাসনালীর শ্বাসতন্ত্র বা ফুসফুসকে অনেক ড্যামেজ করে, সেক্ষেত্রে তো রিস্কটা আরো বেড়ে যায়। তো এটাই আসলে সিভিয়ার স্টেজ নিয়ে তো আহ এটা বলার অপেক্ষা রাখে না, এটা একটা মরণঘাতী ভাইরাস, প্রাণঘাতী ভাইরাস। তো এই ব্যাপারটা আসলে আমাদের সবাইকেই সচেতন হতে হবে এই ব্যাপারগুলিতে। আমি আর দুটো কথা যেটা আপনি বলেছেন একটু রিপোর্ট করবো, সেটা হচ্ছে একটা, আপনি বলেছেন যে আপনি ইনফ্যাক্ট আমাদেরকে একটা সিটি রিপোর্ট দিয়ে দেখিয়েছেন যে যেটা দুবার টেস্ট নেগেটিভ এসে, যেটা করোনার বেসিক টেস্ট আমরা করি, সেটা আসার পরেও রাইট, রাইট। অ্যাকচুয়ালি করোনার থেকে নিউমোনিয়াটা হয়ে গিয়েছে, মাল্টিফোকাল, আপনি যেটা দেখালেন। সো জি, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এটাও কিন্তু আসলেই হচ্ছে যে আপনার টেস্টটা নেগেটিভ আসছে কিন্তু ওটা আসলে নেগেটিভ না, এরকম সিচুয়েশন আছে। সো যদি সিমটম থাকে, আপনার হেলথের ব্যাপারে কনসাস হওয়া কিন্তু আপনার উপরেও রেসপন্সিবিলিটি বর্তায়। যে আপনার টেস্ট নেগেটিভ আসলো, আপনি বুঝছেন আপনার সিমটম আছে, কিন্তু আপনি ওটা ছেড়ে দিলেন যে না, টেস্ট তো নেগেটিভ আসছে, অসুবিধা নেই।
এই পসিবিলিটিটাও মাথায় রাখা উচিত যে আমি যদি বুঝি যে এই সিমটম গুলো যেগুলো খুব কমনলি হচ্ছে, সেটা থাকলে টেস্ট নেগেটিভ আসার পরেও উই হ্যাভ টু বি কেয়ারফুল। এবং আমি আরেকবার একটু রিপিট করতে চাই যে আপনি যে নাম্বারটা বললেন পালস অক্সিমিটারে, যে 94 এর নিচে গেলে ইটস অ্যান অ্যালার্ম সাইন, যে আমার 94 এর নিচে আই শুড সিক সাপোর্ট, আমার অক্সিজেন লাগবে কিনা, ডাক্তার হসপিটাল অ্যাডমিশন, ডক্টর কনসালটেশন। ডেফিনেটলি এন্ড ডেফিনেটলি এই জিনিসটা হওয়ার পরে আমার বাসায় বসে টেস্ট না করে, কারণ কিছু না হলে আলহামদুলিল্লাহ মানে আমরা চাই যে সবাই সুস্থ হয়ে যায়, বাট টাইমলি ইন্টারভেনশন অনেক সময় অনেককে বাঁচাতে পারে। যে একটা বাঁচাতে পারে। বেশি দূর হয়ে যাওয়ার আগে আপনি যদি প্রপার অ্যাটেনশনটা পান, আপনার হয়তো অনেক ভালোভাবে আপনি ফিরে আসতে পারবেন, যেটা অনেক দূর প্রগ্রেস হয়ে যাওয়ার পর অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো আসলে এই ছোট সিমটম গুলোকে আমরা যদি নেগলিজেন্ট না হই ছোট সিমটমের ব্যাপারে, মেবি ইট ক্যান রিয়েলি সেভ আওয়ার লাইফ। আমরা যদি একটু অ্যাওয়্যার থাকি এবং কশাস থাকি, মেবি ইট ক্যান সেভ আওয়ার লাইফ। সো আমি এরপরে আসলে আপনি এই ব্যাপারে যদি আর কিছু বলতে চান, বলার পরে আমি একটু রিকোয়েস্ট করবো আমাদেরকে ভ্যাকসিনের আপডেটটাও একটু জানাতে। হ্যাঁ, আমি একটা বিষয়, আমি সিভিয়ার স্টেজ বা মডারেট স্টেজ, এই স্টেজে কিন্তু অনেক সময় রোগীদের অক্সিজেনের প্রয়োজন হয়। তো অক্সিজেন আসলে বাংলাদেশে অক্সিজেন সিলিন্ডার গুলি বাসায় রাখাটাও কিন্তু এক ধরনের রিস্কি। তো যাদেরই অক্সিজেনের প্রয়োজন থাকে তাদের কিন্তু হসপিটালে অ্যাডমিশন হওয়া উচিত, কারণ যে কোনো সময় রোগীর অক্সিজেন স্যাচুরেশন কমে যেতে পারে। তবে যারা যেসব দক্ষ নার্স বা ডক্টর যদি কোনো বাসায় রোগী মেনটেন করতে পারে, তাহলে সেক্ষেত্রে সে বাসায় অক্সিজেন সিলিন্ডার রেখে নিয়েও রোগীর ট্রিটমেন্ট করতে পারে মডারেট কেসের ক্ষেত্রে। যদি খারাপ হয় তাহলে হসপিটালাইজ নিয়ে গেল। তো অনেকেই অবশ্য করেন, সেই জন্য আমি বলছি যদি বাসায় অক্সিজেন সিলিন্ডার রাখে, অক্সিজেন সিলিন্ডার কিন্তু চেনার উপায় হচ্ছে নিচে কালো থাকবে, উপরের দিকে নেকটা হচ্ছে সাদা রঙের থাকবে। তো এখানে একটা মিটার থাকে, সেখানে 2 থেকে 10 লিটার পর্যন্ত অক্সিজেন দেয়া যায়। তবে বাসায় সাধারণত 2-3 লিটারের বেশি যদি প্রয়োজন হয়ে থাকে, 2-3 লিটার যদি প্রয়োজন হয় তাহলে বাসায় দেওয়া যায়, কিন্তু এর বেশি হলে পরে হসপিটালে নিয়ে দেয়া বেটার। তো এরপরে আসে আসলে ভ্যাকসিন নিয়ে আমাদের অনেকের রিকোয়ারিজ আছে। তো ভ্যাকসিনটা আসলে আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা ব্লেসিংস। হ্যাঁ, এত কম সময়ে টেকনোলজির এত অ্যাডভান্সমেন্ট হয়েছে। আগে যেখানে আমরা দেখতাম বছরের পর বছর ট্রায়াল হয়, এরর হয়, দেন হচ্ছে গিয়ে একটা ভ্যাকসিন অ্যাপ্রুভাল হয় অথরিটি থেকে। সেই ভ্যাকসিন কিন্তু অনেক অনেক দেশ ঘুরে কিন্তু পরে তৃতীয় বিশ্বের এই অনুন্নত দেশগুলোতে আসে। তো সেখানে বাংলাদেশে আসলে এমন একটা সময়ের মধ্যে আমরা কিন্তু এখন একটা যথেষ্ট অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটা দেশ। আমরা তথ্য বলেন, উপাত্ত বলেন, টেকনোলজি বলেন, এখন কিন্তু বিশ্বের অন্যান্য দেশের সাথে সমানভাবে আমরা এটা পেয়ে যাচ্ছি। আজকে আমেরিকাতে যে টেকনোলজি পাচ্ছি সেটাও হয়তো হয়তো অতটা পাচ্ছি না, সেম সেম হয়তো আমরা বাংলাদেশেও পাচ্ছি, বা সেম ট্রিটমেন্টটাও কিন্তু আমরা একই রকম। আমেরিকাতে যে ট্রিটমেন্ট চলছে করোনার, বাংলাদেশে কিন্তু সেম ট্রিটমেন্টটাই চলছে। তো এটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার আমি মনে করি, বাংলাদেশের মতো একটা দেশে থেকে আমরা ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি বলবো ভ্যাকসিনটা আমাদের আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা ব্লেসিংস। এত কম সময়ে ভ্যাকসিন আবিষ্কার হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা কান্ট্রি, রাশিয়া, আমেরিকা, তারপর বলা যায় যে জার্মানি, এরা কিন্তু ভ্যাকসিন নিয়ে শুরু থেকে কাজ করে যাচ্ছে, ইভেন বাংলাদেশ, ভারত, সবাই। তো আমাদের আমাদের আমাদেরও তো গ্লোবাল একটা কোম্পানি এসছে, গ্লোব বায়োটেক, ওরাও কিন্তু ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এটা খুব একটা আশার কথা আমাদের বাংলাদেশের মানুষের জন্য, যেহেতু ভ্যাকসিন বিদেশ থেকে আমাদের কিনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে যদি আমরা নিজেরাই এটা প্রডিউস করতে পারি, এটা তো আমাদের জন্য অনেক ভালো। তো সেক্ষেত্রে এই ডিসেম্বরে অক্সফোর্ডের যে ভ্যাকসিনটা, বাংলাদেশের মানুষ কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনটা পাবে, যেটা অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি তৈরি করছে। তো অক্সফোর্ডের ভ্যাকসিন কিন্তু অলরেডি এই ডিসেম্বরের 27-28 তারিখে হয়তো লন্ডনে অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষ দেয়া শুরু করে দিয়েছে অলরেডি। ইভেন যুক্তরাজ্য গ্লোব বায়োনটেকের ভ্যাকসিন অ্যাপ্রুভ করে দিয়েছে। বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন ইমার্জেন্সি বেসিসে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে।
এবং সেগুলি 95% পর্যন্ত কার্যকরী। বিভিন্ন ডাটা কালেকশন করে দেখা গেছে 95% পর্যন্ত কার্যকরী। ইভেন বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার পর্যন্ত মানুষকে সচেতন করার জন্য তারা ভ্যাকসিনেটেড হয়ে করোনার ভ্যাকসিন দিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা ছবি আপলোড করছেন সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এবং এই ভ্যাকসিন নিয়ে আমাদের মধ্যে এক ধরনের একটা রিউমার আছে যে এই ভ্যাকসিন হলে অনেকের অ্যালার্জি হয়, অনেকে মারা যায়। ইভেন এটা কোন দেশের প্রধানমন্ত্রী যেন এরকম একটা কথা বলেছে যে এই ভ্যাকসিন কি এক ধরনের গুজব আর কি, আমি যদিও নাম মেনশন করতে চাই না। তো ব্যাপারটা হলো যে এরকম কিছু কিছু গুজব আসলে প্রত্যেকটা ব্যাপারেই জড়িয়ে যায়। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যে বায়োনটেকের ফাইজারের ভ্যাকসিন খুবই ফাইজার কিন্তু সারা পৃথিবীতে একটা ওয়েল নন রেপুটেড মেডিকেল এই ধরনের রিসার্চ কোম্পানি। তো তারা কিন্তু যখন এটা এরর এন্ড ট্রায়ালের মধ্য দিয়ে গেছে, খুব অল্প ট্রায়ালের মধ্যে দিয়েও যদিও যে যেতে হয়েছে তাদেরকে সময়ের স্বল্পতার জন্য, তবু আমি মনে করি এটা 95% কার্যকরী, মানে একটা বড় সাকসেস। এখন আমার কথা হলো সারা পৃথিবীতে হয়তো ওরা ভ্যাকসিনেটেড হয়ে যাবে উন্নত দেশের মানুষগুলি, কিন্তু সেই ভ্যাকসিন আমরা আসলে আদৌ কবে পাবো? বাংলাদেশ আমাদের তো একটু লিমিটেশন রয়েছেই। তৃতীয় বিশ্বের এই দেশ, এই পৃথিবীর তৃতীয় বিশ্বের দেশগুলিতে আসলে ভ্যাকসিন আমরা আদৌ আর আসলেও তো আমরা হয়তো আমরা যতটুকু জানি যে 3 কোটি ভ্যাকসিনের জন্য আমাদের সরকার এগ্রিমেন্ট করেছে। তো সেই আমাদের দেশের মানুষ তো 16 কোটি 17 কোটি মানুষ, বা এই সংখ্যাটা আসলে অনেক কম। বা কারাই পাচ্ছে, প্রথম দিকে কাদেরকে দেয়া হবে? সিনিয়র সিটিজেন বা ফ্রন্ট লাইনার যারা ডক্টর আছেন, যারা সামনে থেকে সাধারণ রোগীদের জন্য কাজ করেন, তো তাদেরকে তো ভ্যাকসিনেটেড করতে হবে, তাই না? তো এই ব্যাপারগুলি আসলে একটা পরিসংখ্যানের বিষয় থাকে, একটা ম্যানেজমেন্টের মধ্য দিয়ে সাকসেসফুলি রান করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই ভ্যাকসিন প্রোগ্রামটা ফেল করে গেলে কিন্তু আমাদের রিসোর্স এবং আমাদের সেটাও একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কারণ প্রথম দিকে আমরা যেটা জেনেছিলাম, দেখেছি যে কোয়ারেন্টাইন মেনটেন করতে কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টকে প্রচুর মানুষকে সচেতন অনেক অনেক ইনভেস্ট করতে হয়েছে, তাই না? ইভেন যারা বাইরের দেশ থেকে প্রায় 8 লাখের মতো মানুষ এসেছিল বিদেশ থেকে, সেই মানুষগুলিকে বিভিন্নভাবে কোয়ারেন্টাইন করাটা পসিবল হয়ে ওঠেনি। তো এই পিছনের ভুল থেকে কিন্তু আমাদের শিক্ষা নিতে হবে। যেই ভ্যাকসিনটা আমাদের দেশে আসুক, যত সংখ্যায় আসুক, 2 কোটি 3 কোটি 5 কোটি যাই আসুক না কেন, সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, সেই ম্যানেজমেন্টটা যদি শুরু থেকেই, আমি অলরেডি বাংলাদেশ সরকার কিন্তু এটা সাকসেসফুলি যেন হয় সেই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় মনিটরিং টিম করেছে। আমি যতটুকু জানি বিভিন্ন জায়গায় একজন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হচ্ছে, যারা কারা ভ্যাকসিন নিয়ে এটা ডিল করবে। তো এটা খুবই একটা আশার সংবাদ যে এই ভ্যাকসিনটা যখনই বাংলাদেশ সরকার পাবে সেটা যেন প্রপারলি ইউটিলাইজ করতে পারে, সে ব্যাপারে আমাদেরকেও সচেতন হতে হবে। যদি আমরা যারা আমরা ভ্যাকসিন আমরা একটু দেরিতে নিলেও প্রবলেম নাই, তারা যদি আমরা আগে নেওয়ার চেষ্টা করি, বা আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি, যারা সমাজে ইনফ্লুয়েন্স করতে চায় সবকিছুর ব্যাপারে, তারা যদি নিজেরা আগে নিয়ে যেতে চায় জিনিসটা, তাহলে কিন্তু এটা প্রপারলি ইউটিলাইজ হবে না। দেখতে হবে কাদের প্রয়োজন, আগে কাদেরকে ভ্যাকসিনেট করলে পরে সমাজের বেশিরভাগ মানুষ উপকৃত হবে, সেভাবে কিন্তু একটা ডিস্ট্রিবিউশনটা করতে হবে। ভ্যাকসিনের একটা কস্টিং এর ব্যাপার রয়েছে। এত একটা কস্টলি একটা প্রোডাক্ট, যেখানে বাংলাদেশ সরকার করোনা টেস্টের মতো একটা এক্সপেন্সিভ টেস্ট প্রায় 3-4 হাজার টাকা খরচ হয়ে যায় এক একটা পার্সনকে, সেখানে আমাদের মাত্র 200 টাকা করে, প্রথম দিকে তো একদমই ফ্রি ছিল। সেখানে কিন্তু আমরা দেখেছি যাদের কোনো উপসর্গ নেই তারাও কিন্তু টেস্ট করার জন্য অনেকবার বিভিন্ন জায়গায় লাইন ধরে রেখেছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা অব্যবস্থাপনা ছিল। সুতরাং আমি মনে করি ভ্যাকসিন যখনই আসুক, অলরেডি আমাদের অক্সফোর্ডের ভ্যাকসিন কিন্তু আমরা বাংলাদেশ সরকার অক্সফোর্ডের ভ্যাকসিনটি আমাদের সাথে আমাদের বাংলাদেশে ডিস্ট্রিবিউশন করার কথা। তো সেক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিন কিন্তু যুক্তরাজ্যে কিন্তু অলরেডি এটা অ্যাপ্রুভাল হয়ে গেছে, অনেকেই ভ্যাকসিনেটেড হচ্ছে। তো এবং এটা আমি বিভিন্ন ডক্টরদের সাথে কথা বলেছি, আমেরিকা লন্ডনের সাথে অনেক ডক্টরের সাথে আমার কথা হয়েছে, তারা কিন্তু ভ্যাকসিন নিচ্ছে এবং তারা দ্রুতই উপসর্গ থেকে মুক্তি পাচ্ছে এবং তারা খুব আর্লি ভালো হয়ে যাচ্ছে। এবং অনেকে বলে যে হ্যাঁ অ্যালার্জিক রিঅ্যাকশন হয়, যেহেতু এটা ইন্ট্রামাসকুলার ইনজেকশনের মাধ্যমে দিতে হয়, তো সাধারণত বাম হাতে দিলেই ভালো হয়, কারণ ডান হাত দিয়ে আমাদের ওয়ার্কিং করতে হয়, কাজ করতে হয়। তো বাম হাতে যে ডক্টরের সাথে কথা হলো, সেই ডক্টর বাম হাতে নিয়েছেন
এবং তার হয়তো একটু টিংলিং এর মতো হয়েছে, মানে একটু ঝিমঝিম ঝিমঝিম ধরেছিল 1 ঘন্টা খানেকের মতো, এবং তার একটু দুর্বলতা লেগেছিল। এটা কিন্তু একটা ড্রাগ, হ্যাঁ। তো যে কোনো ড্রাগের কিছু সাইড এফেক্ট থাকে, কিন্তু সিভিয়ার অ্যালার্জিক রিয়েকশন যাদের আগে থেকে থাকে, যেমন যাদের কোনো হাইপার সেন্সিটিভ থাকে কোনো ড্রাগস এর প্রতি, তাদেরকে হয়তো একটু প্রিকশন নিয়ে দিতে হয়। তো যাদের এরকম আগে থেকেই যাদের হাইপার সেন্সিটিভ বা ড্রাগের প্রতি অ্যালার্জি থাকে, তাদেরকে হসপিটালাইজে 15 মিনিট থেকে 20 মিনিট অবজার্ভ করা হয়, হ্যাঁ। তো এটা তো খুবই ভালো। অবজার্ভ করার পরে তেমন কোনো সিভিয়ার রিয়াকশনের হিস্ট্রি নাই, এমনকি মিলিয়ন 10 লাখের মধ্যে একজনের হয়তো খুব সিভিয়ার রিয়াকশন হতে পারে। এটা তো নর্মালি অনেক ড্রাগসই হতে পারে, আমরা জানি প্যারাসিটামল খেয়েও হতে পারে, প্যারাসিটামল খেয়েও কিন্তু অনেকের রিয়াকশন হতে পারে। তো এটা নিয়ে গুজব করার কিছু নেই। দেন হচ্ছে এই ভ্যাকসিন আমাদের কস্টিংটা যদি আমাদের সহনীয় মাত্রায়, আমি আশা রাখবো বাংলাদেশ সরকার এটা ফ্রি দেওয়ার চেষ্টা করবে শুরু থেকে। তো দেয়া হলে পরে, তো আমি আশা করি যে এই ভ্যাকসিনের মাধ্যমে হয়তো একটা হার্ড ইমিউনিটির মাধ্যমে সবাই হয়তো আমরা ভ্যাকসিনেট হয়ে যাব একসময়, আশা করি। এভাবেই আমরা করোনা মুক্ত বাংলাদেশ, করোনা মুক্ত পৃথিবী দেখবো অদূর ভবিষ্যতে। ওই দিন ডিসেম্বর বা জানুয়ারি এর মধ্যেই হয়তো আমরা পেয়ে যাব, আশা করি ইনশাআল্লাহ। না, আপনি একটা আশার কথা দিয়ে শেষ করছেন। আসলে ভ্যাকসিনটা শুনে আমাদের, আপনি যেটা বললেন যে ইনিশিয়ালি 3 কোটির একটা এগ্রিমেন্ট হয়েছে, সেটাও ধাপে ধাপে আসবে, বাট হয়তো একটা টাইম লাগবে আস্তে আস্তে সবার ওয়ার্ল্ডে মানে প্রডিউস হয়ে সবার কাছে পৌঁছানোর যে টাইম লাইন, এটা তো মনে হয় ভ্যাকসিনের হিস্ট্রিতে রেকর্ড, মানে এর থেকে তাড়াতাড়ি কোনো ভ্যাকসিন আজ পর্যন্ত হয়নি। সো এভরিবডি ইজ ট্রাইং, এবং আমরা উই ক্যান অনলি হোপ আমরা মানে শেষ পর্যন্ত একটা ভ্যাকসিন অ্যাপ্রুভাল হয়ে মানুষের মধ্যে আসছে, এটাই একটা অনেক বড় আশার কথা। এবং সেটা থেকে হ্যাঁ, এটা তো আমি মনে করি আল্লাহ এটা আমাদের পৃথিবীর মানুষের জন্য একটা ব্লেসিংস দিয়েছেন। অবশ্যই এত দ্রুত একটা করোনা ভাইরাসের মতো একটা মরণঘাতী ভাইরাসের এগেনস্ট একটা ভ্যাকসিন আল্লাহ আমাদেরকে, আমাদের মাধ্যমেই আল্লাহ এটা আবিষ্কার করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের একটা ব্লেসিংস। অবশ্যই, তাতে কোনো সন্দেহ নেই। তা আমরা আশা করি যে ভ্যাকসিন গুলো তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যাক এবং আমরা ফাইনালি একটা নর্মাল লাইফে আবার ব্যাক করি। কারণ যেমন এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রথম যখন মহামারী হয়েছিল, তখন কিন্তু এর থেকেও ভয়ঙ্কর অবস্থা ছিল, কিন্তু আজকাল কিন্তু আমরা ফ্লুকে আমরা জানি যে ডেঙ্গুতেও কিন্তু, এই যে এখন কিন্তু আসলে করোনার কথা যখনই বলতে হয় তখন কিন্তু পাশাপাশি ডেঙ্গুর কথা বলতে হয়। ডেঙ্গুতেও কিন্তু গত বছর অনেক মানুষ মারা গিয়েছিল। হুম। তো সেক্ষেত্রে এখনো কিন্তু আমরা ডেঙ্গুটাকেও কিন্তু ওভারলুক করছি, হ্যাঁ। তো এই কিছুদিন আগে যে ডেঙ্গুর সিজনটা গেল, হ্যাঁ, এখনো মশা আছে, প্রচুর মশা। তো এই যে ডেঙ্গুর সাথে সাথে কিন্তু এই করোনা নিয়েও আমাদের অ্যাওয়ারনেস যদি আমরা রেডি করতে পারি। আমি বললাম তো যে যদি স্বাস্থ্য তথ্যটা আমরা জানি, আমাদের কোনো চিকিৎসকের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিয়ে করোনার চিকিৎসা করতে হবে তো অনেক কম পার্সেন্টেজ, সেটা 80% রোগী কিন্তু এমনিতেই উপসর্গ, মানে অল্প মৃদু উপসর্গ নিয়ে ভালো হয়ে যায়। সুতরাং এই নলেজ যদি আমাদের থাকে, স্বাস্থ্য তথ্যটা, সঠিক স্বাস্থ্য তথ্য, কোনো গুজব নয় কিন্তু, যদি সঠিক স্বাস্থ্য তথ্যটা থাকে, তাহলে 80% রোগী ঘরে বসে ভালো হয়ে যেতে পারে। আর বাকি 10 থেকে 20% রোগীদেরকে হসপিটালে যেয়ে চিকিৎসা নিতে হবে। সুতরাং একটা ম্যাসিভ ট্রিটমেন্ট কিন্তু আমরা, ম্যাসিভ পিপলদের ট্রিটমেন্ট কিন্তু আমরা ঘরে বসেই জাস্ট স্বাস্থ্য তথ্য দিয়ে করতে পারছি। তো সুতরাং এখানে তো ভ্যাকসিনেশনের প্রোগ্রাম তো আমাদের ঘরে থেকেই শুরু হওয়া উচিত, প্রত্যেকটা রোগীর নলেজ থেকেই শুরু হওয়া উচিত। ভ্যাকসিন তো অনেক পরের স্টেজ, তাই না? তো এই ব্যাপারগুলি যখন থাকবে একটা রোগের মধ্যে, সাধারণ মানুষ যখন জানবে, তখন কিন্তু আসলে করোনাকে আমরা সহজেই প্রতিহত করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। খুব সুন্দর একটা কথা বললেন আপনি লাস্টে। আসলে ভ্যাকসিন বলতে শুধু ওষুধটা না, নলেজ ক্যান অলসো বি আ ভ্যাকসিন। আপনি বলছেন নলেজ, নলেজ অবশ্যই অবশ্যই সঠিক স্বাস্থ্য তথ্যটা জানা থাকলে এবং সঠিক অ্যাকশনটা নিলে, যে প্রয়োজনের সময় যে অ্যাকশন গুলো নেওয়া দরকার সেটা নিলে কিন্তু আমরা নেওয়া উচিত। আমাদের বাইরের ভ্যাকসিনেরও অনেক কিছু ছাড়াই আমরা অনেক দূর যুদ্ধ জয়ী এমনি হয়ে অনেক যাবে। কিছু ছাড়া গেল, হ্যাঁ তো হ্যাঁ। এখনো যে আমরা অন্যান্য দেশের তুলনায় ভালো একটা পজিশনে আছি, সেটাও তো আমাদের অনেক লিমিটেশনস এর বাইরেও তো আমরা ভালো আছি, তাই না? অনেক কিছু, অনেক যন্ত্রপাতি আমাদের নেই, তবুও তো আমরা ভালো আছি। অনেক দেশে তো অনেক পিসিআর মেশিন, আমাদের তো সেটাও লিমিটেশন ছিল, অনেক জায়গায় আমাদের পিসিআর মেশিন নেই।
তো অনেক জায়গায় খুবই কম, আমাদের লোক বলের তুলনায় খুবই কম। তো সুতরাং আলহামদুলিল্লাহ যে আমাদের নলেজটাকে গ্যাদার করতে হবে। এই উদ্দেশ্যেই আসলে আমাদের এই সেশনগুলো করা, যাতে আমরা আপনাদের কাছ থেকে একদম নির্ভরযোগ্য স্বাস্থ্য তথ্যগুলো পৌঁছে দিতে পারি রাইট। সবার কাছে। এবং আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আপনি খুব সুন্দর করে আমাদের কারেন্ট একটা আপডেট দিয়েছেন এবং খুব ইজিলি, যেটা সবাই বুঝতে পারে সেভাবে করে আপনি জানিয়ে দিয়েছেন যে কি কোন সিচুয়েশনে কি করা উচিত। সো আমি পার্সোনালি অনেক থ্যাঙ্কস জানাবো আপনাকে আপনার সময়ের জন্য। এবং দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের এই প্রোগ্রামটা দেখেছেন, একজনও যদি উপকৃত হন, আমরা মনে করব যে আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা সাকসেসফুল হয়েছে। এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাতে চাই দেখার জন্য। তো আপনি দর্শকদের জন্য যদি লাস্টে কিছু বলতে চান, বলতে পারেন। দর্শক, করোনা আসুক বা থাকুক বা চলে যাক, যাই হোক না কেন, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করুন, প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করুন। কারণ জীবনটা আসলে খুব সুন্দর। করোনা নিয়েই যদি আমাদের বেঁচে থাকতে হয়, তাহলে এই যে স্বাস্থ্যবিধি মেনে আমাদের বেঁচে থাকতে হবে, এই মুখে মাস্ক নিয়ে বেঁচে থাকতে হবে। আর যদি ভ্যাকসিন আমাদের হাতে চলে আসে, তাহলে তো আমরা অদূরেই করোনা মুক্ত পৃথিবী পাবো, করোনা মুক্ত বাংলাদেশ পাবো। সবাই ভালো থাকবেন, সেই প্রত্যাশাই করছি। খুব সুন্দর কথার জন্য আপনাকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।